দেশে আইনের সুশাসনের অভাবে একটি সাধারণ ছেলের জীবন কিভাবে নষ্ট হয়ে যায়, আর সেই সাধারণ ছেলেই যখন হয়ে যায় দেশের সব থেকে বড় মাফিয়া। আর এরকমই দুর্দান্ত একটি থ্রিলার মুভির গল্পই আপনাদের কাছে বলবো। মুভি ফ্রিকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি চাপ দিয়ে দিবেন। ছবি শুরু হয় টিভি চ্যানেলের আবহাওয়ার খবর দিয়ে, এবং সেই খবর শুনছে একজন বানরের মুখোশ পরা ব্যক্তি। খবরে বলা হচ্ছে দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে ব্যস্ততম শহরে চলছে দৈনন্দিন দিনের মানুষের ঘটনা। আর কয়েকজন মানুষকে দেখতে পারি, তারা সবাই রেডি হয়ে একটি বাসে উঠে পড়ে। অন্যদিকে রুমের ভিতর থাকা সেই মুখোশ পরা লোকটি খবর শুনে নাচতে থাকে, আর বাসটি কোনো এক গন্তব্যে ছুটে চলেছে। বাস যেখানে থামে সেখানে এক লোক বানর খেলা দেখাচ্ছে। সে বানরের খেলা দেখাতে দেখাতে গল্প বলছে। সেদিকে টিভি চ্যানেলের খবর শেষ হয়ে যায়, আর আমরা সেই চ্যানেলের অফিসের ভিতর চলে যাই। যে খবর পড়ছিল সে খবর শেষ করে ওয়াশরুমে যায়, এবং ওয়াশরুমে তার এক কলিগ তাকে জানায় যে সে আজ মন্ত্রীর ইন্টারভিউ নেবে, তাই সে আজকে অনেক ব্যস্ত। সে মন্ত্রীর কাছে যায়। মন্ত্রী মেকআপ নিচ্ছিল। মন্ত্রী তখন তাকে জিজ্ঞেস করে আজকে আলোচনার বিষয়। তখন সে ব্যক্তি তাকে জানায় আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। অন্যদিকে বাহিরে যে লোকটি বানর খেলা দেখাচ্ছিল সে বলছে এক সুন্দরী এসেছে এই শহরে, সব বেটারা এবার সামাল দাও নিজেদের। আর এইবার সুন্দরী যাবে তার নাগরের বাড়ি, সাথে আছে রসগোল্লার হাড়ি। তখন দেখি বাসের ভেতরে সবাই একই রকম মুখোশ পরে আছে, আর সবার শেষের সিটে বসে আছে সেই মুখোশ পরা ব্যক্তিটি। আর সেই বাসটি চলে আসে একটি অফিসের সামনে। বাস থেকে একজন মুখোশ পরা মহিলা নামে, আর টিভি চ্যানেলে ইন্টারভিউ শুরু হয়ে গেছে। উপস্থাপক সবার সাথে পরিচয় করিয়ে দেয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মাহতাব হোসেনের সাথে। তাদের লাইভ ইন্টারভিউ চলতে থাকে। বাস থেকে যে মুখোশ পরা মহিলা নেমেছে তাকে দেখে সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে, এবং তখনই সে মুখোশ পরা মহিলাটি তাকে গুলি করে। তারপর তখন তাদের মধ্যে গোলাগুলি হয়। তারা সকল সিকিউরিটি গার্ডকে মেরে অফিসের ভেতর ঢুকে পড়ে, আর সেখানে থাকা সবাইকে জিম্মি করে ফেলে। সবকিছু তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। সেই মুখোশ পরা ব্যক্তিটি নিচে নিচে লাইভে আসে। সবাই কিছু বুঝে ওঠার আগেই সে নাচতে নাচতে সেই মঞ্চকে গুলি করে ফেলে। সবাই খুব ভয় পেয়ে যায়। তখন সে লাইভ ক্যামেরার সামনে এসে নিজের মুখোশ খুলে নিজের মুখ দেখিয়ে বলে, লেটস বিগিনিং তাণ্ডব। মুহূর্তের মধ্যেই দেশের সব থেকে বড় খবর হয়েছে এটি। পুলিশ ফোর্স থেকে শুরু করে সোয়াট টিম সবাই সেখানে চলে আসে। তখন পুলিশ ফোর্স আর মুখোশ পরা লোকদের সাথে গোলাগুলি হয়। অন্যদিকে বাকি টিভি চ্যানেলগুলো খবর করার জন্য তৎপর হয়ে পড়ে এবং বলে এটা সব থেকে খারাপ খবর এবং সব থেকে ভালো খবর। আর তখন আমরা জানতে পারি যে টিভি চ্যানেলটিতে অ্যাটাক করা হয়েছে সেটির নাম হচ্ছে চ্যানেল বাংলা। রিপোর্টাররা সেটি নিউজ করা শুরু করে দিয়েছে। সেই বিল্ডিং এর সামনে প্রচুর লোকজন জমা হয়ে যায়। সেখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবাগুলো চলে আসে। পুলিশ সেই জায়গাটিতে জরুরি অবস্থা ঘোষণা করে দেয় এবং কাঁটাতারে বেড়া দিয়ে দেয়। এই খবর চলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। প্রশাসনের নড়েচড়ে বসে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিবির কাছে জানতে চায় যে কি হচ্ছে ব্যাপারটা। পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারছে না। গোয়েন্দা বিভাগ চেষ্টা করছে তাদের সম্পর্কে জানতে, কিন্তু কোনোভাবেই তাদের ট্রেস করতে পারছে না। সোয়াট টিম সেখানে পৌঁছে যায়। বিল্ডিংয়ের চারপাশে তারা অবস্থান করে। মুখোশ পরা কিছু লোকদের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা চলে যাই আবার অফিসের ভেতর। মুখোশ পরা লোকদের যে প্রধান তার নাম হচ্ছে স্বাধীন, যেটা আমরা পরে জানতে পারবো, তাই চেনার জন্য তাকে আমরা স্বাধীন বলেই ডাকবো। তখন স্বাধীন একজন লোককে লাইভ অন করতে বলে এবং তার একজন লোককে পাঠায়। সে সেখানে গিয়ে মাস্ক খুলে ফেলে। স্বাধীন সাথে সাথে তাকে ধমক দিয়ে মাস্ক পরতে বলে এবং লাইভ শুরু করে। তখন সেই লোক লাইভে বলা শুরু করে, দেশের আবহাওয়া ভালো না, তাই সকল থানাকে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে, তাই যে যেখানে আছে সেখানে অবস্থান করতে বলা হয়। পরবর্তী খবর জানতে চ্যানেল বাংলায় সবাইকে চোখ রাখতে বলে। সোয়াট টিমের প্রধান বায়োজিৎ সে তার টিমকে বলছে ভেতরে কতজন ক্রিমিনাল আছে এবং কতজন হোস্টেজ আছে, আমি সবার সকল তথ্য চাই। অন্যদিকে ডিবিরাও সকল ক্যামেরা ফুটেজ চেক করছে যে বাস কোথা থেকে এসেছে এবং কিভাবে সেখানে পৌঁছেছে। চ্যানেল বাংলা অফিসের ভেতর স্বাধীন বিরিয়ানি খাচ্ছে এবং তার একজন লোক সবাইকে বলে যে তাদের সাথে কম্প্রোমাইজ করতে। তখন জিম্মি থাকা একজন এসে বলে যে আপনারা যা বলবেন তাই শুনতে হবে। তখন স্বাধীন তার কাছে আসে এবং তাকে তার পরিচয় বলতে বলে। তখন সে জানায় যে সে এই চ্যানেল বাংলার সিও। স্বাধীন তার লোকদের বলে যে তার প্যান্ট খুলে ফেলতে। একজন এসে টান দিয়ে তার প্যান্ট খুলে দেয়। স্বাধীন তাকে বলে আপনি গিয়ে জায়গা মতো বসেন, না হলে প্যান্টের মতো আপনাকেও খুলে দিব। তখন স্বাধীন সবাইকে উদ্দেশ্য করে বলে এটা এখন জেলখানা, আর এখানে আমি হচ্ছে জেলার, তাই আমি যা বলবো আমার কথাই সব হবে। তখন সেই সিও
হিসু করতে ওয়াশরুমে যেতে চায়। স্বাধীন তাকে যেতে দেয়। সে ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে দুজন মিষ্টি খাচ্ছে, আর তাদের মিষ্টি খাওয়া দেখে সে রেগে যায় আর তাদের সবার সামনে টেনে নিয়ে আসে। সবার সামনে গিয়ে স্বাধীনের কাছে মিষ্টি খাওয়ার বিচার দেয়। তখন ছেলেটি ভয় পেয়ে বলে যে আমি এই অফিসের কেউ না, সে বহিরাগত, সে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আসে। এসব শুনে স্বাধীন তার মুখে বন্দুক ধরে। তখনই বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। সোয়াটের হেড বায়োজিৎ মাইকে ঘোষণা করছে চারদিক থেকে পুলিশ তাদের ঘিরে ফেলেছে, তাই আত্মসমর্পণ করুন। আপনাদের কি ডিমান্ড আছে সেটা আপনারা জানান, আমরা আপনাদের সাথে নেগোশিয়েট করব। স্বাধীন তখন মাথায় হাত বোলাতে বোলাতে চিন্তা করে এবং একজনকে জিজ্ঞেস করে লাইভ রুম কোথায়। সেই লোক তাকে দেখিয়ে দিলে স্বাধীন তার লোকদের বলে চল লাইভ করব। স্বাধীন তখন লাইভে আসে, সবাই তার লাইভ মনোযোগ দিয়ে শুনছে। তখন সে ধর্মমন্ত্রীকে সেখানে পাঠাতে বলে। ধর্মমন্ত্রী তখন তার মায়ের সাথে হাসপাতালে ছিল। স্বাধীন বলে ধর্মমন্ত্রী ধর্মকর্ম করে, সে বিষয়টা বুঝতে পারবে, আর সাথে সাবেক আইজিপিকেও চায়। আর এই টিভি চ্যানেলের মালিক তাকেও আসতে বলি, না হলে যদি সে আবার মাইন্ড করে। সাথে একজন সাংবাদিককেও পাঠাবেন যার বুদ্ধি আছে, যাতে সে টক্কর দিতে পারে। তখন সে একটা সিগারেট জ্বালায় এবং সবার উদ্দেশ্যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেয়। তখন সে 1 ঘন্টা সময় দেয়, আর না হলে সে সারা দেশে তাণ্ডব শুরু করবে। লাইফ শেষ, সিগন্যাল কেটে যায়। হঠাৎ আবার চলে আসে এবং সে সবাইকে একটি সিম্পল দেখানোর কথা বলে। সবাই অবাক হয়ে নিজের মনেই প্রশ্ন করে কি সিম্পল। আর তখনই বিরাট বিস্ফোরণ ঘটে, আর যে বাসটিতে করে তারা এসেছিল সেই বাসটি বোমে উড়ে যায়। ডিবি অফিস থেকে তখন বোম ডিসপোজার টিমকে অ্যাক্টিভ হতে বলে। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবার কাছে কল যায়, যাদের সেখানে যেতে বলেছে তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। তারা 3 জন হচ্ছে ধর্মমন্ত্রী মনোয়ন চৌধুরী, সাবেক আইজিপি রফিকুল্লাহ এবং ফায়াজ করিম, যে হচ্ছে চ্যানেল বাংলার ওনার। তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। তারা সবাই যেতে প্রস্তুত। তখন আইজিপি সাংবাদিকের কথা জিজ্ঞেস করে। তখন চ্যানেল বাংলার ওনার ফায়াজ করিম একজন মেয়ের কথা বলে, যে খুব ইন্টেলিজেন্ট এবং সৎ। তার নাম হচ্ছে সায়রা। আর সায়রার কথা বলতে ধর্মমন্ত্রী বাধা দেয়, বলে যে এই মেয়েটা খুব বেয়াদব। তখন ফায়াজ করিম তাকে বুঝিয়ে বলে যে এরকম একটা বিষয় ট্যাকেল দেওয়ার জন্য সেই পারফেক্ট। তখন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কল করে এবং সেখানে আসতে বলে। তখনই আমরা সায়রাকে দেখি। সায়রা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে নিলে তার মা তাকে বাধা দেয়, কিন্তু সায়রা তাকে বুঝিয়ে বলে এবং সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসে। আর অন্যদিকে বোম ডিসপোজার টিম সারা শহরে বোম খুঁজে বেড়াচ্ছে। সায়রা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অবগত করে, তার কাছে সাহায্য চায়। সায়রা তখন বলে যা ঘটেছে তা খুব দুঃখজনক ব্যাপার, কিন্তু আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছি। তখন ফায়াজ করিম তাকে অনুরোধ করে এবং এই মুহূর্তে বাংলাদেশকে যে তার দরকার সেটা তাকে বোঝায়। তখন স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে বোঝায় এবং সেখানে যেতে রাজি করায়। এখান থেকে বুঝতে পারি যে চ্যানেল বাংলার ওনার ফায়াজ করিমের সাথে সায়রার কোনো একটা ঝামেলা রয়েছে। অন্যদিকে চ্যানেল বাংলার বিল্ডিংয়ের সামনে শত শত মানুষের ভিড়। তারা 4 জন সেখানে আসে এবং সোয়াট টিমের সাথে তারা পরামর্শ করে। বায়েজিৎ তাদের বলে যে আপনারা সেখানে যাবেন এবং তাদের সাথে নেগোশিয়েট করবেন। আপনারা যত তাড়াতাড়ি নেগোশিয়েট করবেন আমরা তত তাড়াতাড়ি ভেতরে যেতে পারবো। তখন তাদের 4 জনকে ভেস্ট পরিয়ে দেওয়া হয়। প্রথমে সায়রা যাবে এবং পরে বাকি 3 জন। চ্যানেল বাংলার ভেতরে স্বাধীন একজনের ইনহেলার নিয়ে নেয়, আর সেই লোক তাকে অনুরোধ করতে থাকে ইনহেলারের জন্য। তখন সায়রা সেখানে আসে এবং স্বাধীনকে ইনহেলারটা দিয়ে দিতে বলে। স্বাধীন সায়রাকে দেখে বলে টপ জার্নালিস্ট। সায়রা উত্তর দেয় না, আমি রিটায়ার্ড করা জার্নালিস্ট। সায়রা রিকোয়েস্ট করে তাকে ইনহেলারটা দিয়ে দিতে এবং বাকিদের ছেড়ে দিতে। স্বাধীনকে বলে আপনি শান্ত হন, আমরা কথা বলি। স্বাধীন তখন সায়রার কাছে যায় এবং তার ভেস্টের নিচে যে লুকানো ক্যামেরা ও ডিভাইস আছে সেগুলো খুলে ফেলতে বলে। স্বাধীন ডিভাইস চেক করে এবং অপর প্রান্তে থাকা লোকগুলোকে গালি দেয়, বলে বেশি চালাকি করলে সবাইকে মেরে ফেলবো। সায়রা তখন স্বাধীনকে বলে সবাইকে ছেড়ে দিতে, যে আহত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে। স্বাধীন তার কথা শুনে রেগে যায় এবং বলে এটা কি মামার বাড়ির আবদার? সায়রা তখন উত্তর দেয় না, এটা হচ্ছে হিউম্যান রাইটস। স্বাধীন তখন কিভাবে তাদের বাইরে নিয়ে যেতে বলে এবং আসল মালগুলোরে ভিতরে ঢুকাইতে বলে, অর্থাৎ যে বাকি 3 জন তাদের কথা বলে। আর যে মন্ত্রী গুলি খেয়েছে তাকে বাইরে বের করা হয় এবং সাথে কিছু সাধারণ মানুষকেও সেখান থেকে বের করা হয়। ভেতরে সায়রাকে দেখি মেকআপ নিতে, আর বাইরে থেকে চ্যানেল বাংলার প্রধান ফায়াজ করিমও ভেতরে আসে। সবাই মেকআপ রুমে। একজন এসে তাদের 3 জনকে বলে মেকআপ করে নিতে, যে লাইভে যেতে হবে। স্বাধীন সোফায় শুয়ে আছে। তখন সাবেক আইজিপি বলে আমরা এখানে কেন আসছি? আমরা নেগোশিয়েট করতে আসছি। তখন ধর্মমন্ত্রী বলে এসব লাইফ টাইপ হবে না, এসেছি নেগোশিয়েট করতে, সেটা করব। স্বাধীন তখন সোফা থেকে ওঠে এবং বলে নেগোসিয়েশন কনভেনশন সব লাইভে হবে, পাবলিকের সব কিছু জানার অধিকার আছে। স্বাধীন একজন মেয়েকে 5 মিনিটের মধ্যে রেডি করে সিটে নিয়ে আসতে বলে।
তাদের তিনজনকে রেডি করতে থাকে। অন্যদিকে লাইভের সেটও রেডি করে। তখন টিভি চ্যানেলগুলোতে লাইভ টেলিকাস্ট শুরু হয় আর সায়রা সেখানে উপস্থাপনা করছে। পুরো দেশ অধীর আগ্রহের সাথে সে লাইভ দেখছে। সায়রা উপস্থাপনা শুরু করে, বলে, আমাদের লাইভে উপস্থিত আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান ধর্মমন্ত্রী জনাব মনোনয়ন চৌধুরী, সাবেক আইজিপি জনাব রফিকুল্লাহ এবং চ্যানেল বাংলার ওনার মিস্টার ফায়েজ করিম। মেইন গেস্ট বলে স্বাধীনকে ডাকে এবং বলে, আপনি আপনার চেয়ারে বসুন। স্বাধীন এসে তখন ফায়েজ করিমকে সোফা থেকে তুলে দেয় এবং তাকে একটি চেয়ার দিতে বলে। তখন ফায়েজ করিম চেয়ারে বসতে অস্বীকৃতি জানায়। তখন স্বাধীন তাকে ধমক দেয়, তাকে সেই চেয়ারে বসায়। সায়রা স্বাধীনকে প্রশ্ন করে, আপনাদের অ্যাটাকের কারণ কি? স্বাধীন উত্তর দেয়, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই অ্যাটাক। স্যার একটু হেসে বলে, বুঝতে পারলাম না, আপনারা নিজেরাই আইন ভঙ্গ করে বলছেন আইনের সুশাসন করতে চান? স্বাধীন তখন তাকে বুঝিয়ে বলে যে এটা অনেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ফিলোসফির মতো, বডিতে ব্যাকটেরিয়া মারতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তাই আপনাদের মতো শয়তানদের সাহায্য করতে একটু শয়তানি করতে হয়। সায়রা ঠিক বুঝতে পারে না। সে বলে, আচ্ছা আপনাদের দাবিটা কি? চ্যানেলের 50 জনকে আপনারা জিম্মি করে রেখেছেন এবং মন্ত্রী মহোদয়কে গুলি করেছেন, তারা তো আর ব্যাকটেরিয়া নয়। তখন ধর্মমন্ত্রী বলে, আমি ধর্মমন্ত্রী, আমার কাজ হচ্ছে ধর্মকর্ম নিয়ে, আমার মনে হয় না আমার এখানে থাকা ঠিক হবে, তোমরা ব্যাপারটা দেখো, আমি আসি। এই বলে সে চলে যেতে নেয়। তখন স্বাধীন তাকে ধমক দিয়ে বসায়। ধর্মমন্ত্রী কিছু একটা বলতে নিলে সায়রা তাকে থামিয়ে দেয়। স্বাধীনকে আবার প্রশ্ন করে, আপনি একটু স্পষ্ট করে বলুন, এই যে ঠিক কোন ভাবনা থেকে আপনি এই অ্যাটাকটা করেছেন, দয়া করে আমাদের বলুন। স্বাধীন তখন চিন্তা করতে থাকে। হয়তো সে নিজের মধ্যে কথাগুলো গোছাচ্ছিল। সারা দেশ তার দিকে তাকিয়ে আছে যে স্বাধীন কি বলবে। তখন সে উঠে দাঁড়ায় এবং বলে, এই কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 8 বছর আগে। অন্যদিকে পুলিশ কমিশনার স্বাধীন সম্পর্কে সকল তথ্য জোগাড় করতে বলে। আমরা চলে যাই 8 বছর আগের ফ্ল্যাশব্যাকে। স্বাধীনের ফোনে কল আসে, কেউ তাকে কল দিয়ে বাড়ির বাইরে যেতে বলে। স্বাধীন বাইরে বের হলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে স্বাধীনের গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে নিশাত। সেই মেয়েটি তাকে বলছে, তুমি কল ধরো না কেন, ইন্টারভিউ ভালো হয়নি? স্বাধীন মাথা নেড়ে না করে। তাদের মধ্যে কথোপকথন হয় এবং আমরা বুঝতে পারি যে স্বাধীন ইন্টারভিউ দিচ্ছে কিন্তু তার চাকরি হচ্ছে না। অন্যদিকে তার গার্লফ্রেন্ডের বাসায় বিয়ের জন্য চাপ আসছে। তখন মেয়েটি বলে, তুমি আব্বাকে, অর্থাৎ স্বাধীন তার আব্বাকে যেন বলে তার হয়ে একটু সুপারিশ করতে। সে সুপারিশ করলেই স্বাধীনের হয়তো চাকরি হয়ে যেতে পারে। স্বাধীন তখন উত্তর দেয়, তার বাবা একরোখা মানুষ, সে কাউকে কিছু বলবে না। নিশাত তখন বলে, এখন আমি কি করব? আমার বাসা থেকে প্রতিদিন চাপ দিচ্ছে। তুমি তাহলে আমার আব্বুর সাথে দেখা করো এবং বলো তুমি আমাকে ভালোবাসো। 2 মাসের মধ্যে তুমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবে আর তখন আমাকে বিয়ে করবে। স্বাধীন তখন বলে, আমি তো ওর আব্বুর সাথে দেখা করতে পারবো না, তাকে দেখলেই আমার ভয় করে। নিশাত বলে, আমি এখন কি করব তাহলে? স্বাধীন তখন মাথা নিচু করে বলে যে তুমি তোমার আব্বা আম্মার পছন্দে বিয়ে করে ফেলো। নিশাত রাগ করে চলে যেতে নিলে স্বাধীন এসে তাকে আটকায় এবং বলে, রাগ করো না, আমার মা নেই, চাকরি বাকরি হচ্ছে না, তুমি ছাড়া আর কে আছে বলো? নিশাত তখন বলে, তুমি এত সরল কেন? স্বাধীন বলে, আমি তো এরকমই। নিশাত তখন বলে, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। স্বাধীন তখন নিশাতকে তার বাসায় পৌঁছে দিতে যায়। এরপর দেখি স্বাধীন নিশাতের আব্বার সাথে দেখা করতে গেছে। নিশাতের আব্বা ক্যারাম খেলছিল। নিশাত স্বাধীনকে তার আব্বার সাথে পরিচয় করিয়ে দেয়। তার আব্বা নিশাতকে চলে যেতে বলে। তখন দুজনের মধ্যে ক্যারাম খেলতে খেলতে কথা হয় এবং স্বাধীন জানায় যে 2 মাসের মধ্যে সে একটা চাকরির ব্যবস্থা করবে। নিশাতের মা তখন সেখানে আসে। স্বাধীন তখন ওনাকে দেখে সালাম দেয়। নিশাতের আব্বা পুরো বিষয়টা নিশাতের আম্মাকে জানায় যে 2 মাসের মধ্যে সে নিজেকে এস্টাবলিশ করবে এবং নিশাতকে সে বিয়ে করবে। স্বাধীন তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। স্বাধীন বলতে থাকে যে এভাবেই দেখতে দেখতে 1 মাস সময় চলে যায়। স্বাধীন তার আব্বার সাথে রাগ করছে কারণ সে কোনো সুপারিশ করছে না, কিন্তু তার আব্বা সুপারিশ করতে নারাজ। উনি চায় যে নিজের যোগ্যতায় যেন সে চাকরিটা পায়। স্বাধীন তখন তার আব্বাকে বলে যে মামা চাচা ছাড়া এখন আর চাকরি হয় না। এ নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এরপর হাতে 1 মাস সময় রেখে চাকরি খুঁজতে স্বাধীন ঢাকায় চলে আসে। ঢাকায় এসে তার আব্বার এক ছাত্রের সাথে পরিচয় হয় এবং সে তাকে একটি থাকার রুম দেয়। স্বাধীন সেখানে পড়াশোনা করে এবং চাকরি খুঁজে। সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকে। সব জায়গায় সে ইন্টারভিউ ভালো দেয়, কিন্তু কোথাও সে চাকরি পায় না। সেই নিশাতকে ফোনে সবকিছু জানায়। প্রতিদিন সে কম্পিউটারে মেল চেক করে যে দেখবে তার চাকরি হয়ে গেছে, কিন্তু তার মেল আসে না। এমনই হঠাৎ একদিন তার ফোনে কল আসে এবং ওই প্রান্ত থেকে জানায়, আপনি মেলটা চেক করুন, আপনার চাকরি হয়েছে। স্বাধীন মেল চেক করে দেখে তার চাকরি হয়ে গেছে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়।
সে নিশাদকে কল দেয় এবং অঞ্জন দত্তের মতো বলে, চাকরিটা এবার হয়ে গেছে সত্যি, বিয়েটা আর কেউ আটকাতে পারবে না। খুশি হয়ে সে তার বাবাকেও জানায়। সে তার বড় ভাইকে জড়িয়ে ধরে। পরের দিন স্বাধীন রেডি হয়ে চাকরিতে জয়েন করতে যায়। অফিসে গিয়ে একজনকে বলে যে আমি স্বাধীন, আজকে আমার জয়েন করার দিন। সেই লোক তার স্যারকে ডাকে। স্যার এসে বলে, আপনি স্বাধীন? আমরা খুব দুঃখিত, ভুল করে আসলে আরেকজনের মেলটা আপনার কাছে চলে গেছে। স্বাধীনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে অনেক রিকোয়েস্ট করে এবং স্যারের পায়ে পর্যন্ত ধরে যে স্যার আমার চাকরিটা খুব দরকার। সেই ব্যক্তি পিয়নকে ডেকে বলে স্বাধীনকে অফিস থেকে বের করে দিতে। পিয়ন তখন স্বাধীনকে জানায় যে চাকরিটা আসলে আপনারই হয়েছিল, কিন্তু বস টাকা খেয়ে চাকরিটা অন্যজনকে দিয়ে দেয়। পিয়ন তখন বলে যে এই শহরে টাকা ছাড়া গাছের পাতাও নড়ে না। স্বাধীন বাসায় আসলে তার বড় ভাই তাকে জিজ্ঞেস করে যে অফিসের প্রথম দিন কেমন কাটলো। তখন স্বাধীন জানায় যে তার চাকরিটা হয়নি। স্বাধীন তখন কাঁদতে কাঁদতে বলে, আমার যোগ্যতা ছিল চাকরিটার, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা আমাকে দেয়নি। তখন হতাশ হয়ে সে তার বড় ভাইকে বলে, ভাই এমন কোনো জায়গা আছে যেখানে গেলে খুব তাড়াতাড়ি আমার চাকরিটা হবে? তখন তার বড় ভাই বলে, গুলশান বনে নিতে গেলে তুমি চাকরি পেতে পারো, তোমার চেহারা সুন্দর, সেখানে গেলে তোমার কোনো না কোনো একটা চাকরি হবে। স্বাধীন তখন তার বড় ভাইকে বলে যে আপনি আমাকে একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? বড় ভাই তাকে ডেলিভারির কাজ দেয় এবং বলে রাতের বেলা তুমি ডেলিভারির কাজ করবে আর দিনের বেলায় চাকরি খুঁজবে। এই কথা শুনে স্বাধীন খুশিতে তাকে জড়িয়ে ধরে। আমরা চলে আসি আবার বর্তমানে। লাইভে থাকা সবাই এইসব শুনে খুব বিরক্ত হচ্ছে, কিন্তু স্বাধীন বলতে থাকে, আমি হাল ছাড়িনি, আমি পাগলের মতো চাকরি খুঁজতে থাকলাম। অন্যদিকে তাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে। তখন স্বাধীন নিশাদকে ফোন দেয় যে তার চাকরিটা হয়নি সেটা জানানোর জন্য। নিশাদ তার বাবাকে ফোন দেয় এবং সে বলে যে তার চাকরিটা হয়নি, কিন্তু নিশাদের আব্বা তার কানের মেশিনটা লাগায়নি, তাই সে কিছুই শুনতে পায়নি। এবং সে বলে তোমার বিয়ের দিন ঠিক হচ্ছে, তাই আমরা সবাই মিষ্টি খাচ্ছি। স্বাধীন আরও হতাশ হয়ে যায়। সে সবার সামনে বলতে থাকে যে মিথ্যে বলতে বলতে তার মিথ্যা বলা একটা অভ্যাস হয়ে গেল। নিশাদ স্বাধীনকে কল দিলে স্বাধীন প্রতিনিয়তই মিথ্যা কথা বলতে থাকে। রাতের বেলায় ডেলিভারির কাজ করতে থাকে আর দিনের বেলা ইন্টারভিউ দিতে থাকে। এরকম একদিন ইন্টারভিউ রুমে স্বাধীনের সত্যিই চাকরি হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আপনি চাকরিতে কবে জয়েন করবেন। স্বাধীন তখন বলে যে সামনে আমার বিয়েটা করেই আমি চাকরিতে জয়েন করব। পরের দিন স্বাধীন ঘুমাচ্ছিল। তার বড় ভাই তাকে ডেকে বলে, তোমার না 3টায় বাস, বিয়ে কি করবা না করবা না? স্বাধীন তখন লজ্জা পেয়ে যায় এবং গিয়ে রেডি হয়। তখন লাইভ সেটে ধর্মবঞ্চী স্বাধীনকে থামিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কেন এই গল্পটা শুনছি? স্বাধীন বলে, গল্পের টুইস্টটা লাগবে না, না হলে তো পাবলিক বোর হয়ে যাবে। স্বাধীন আবার বলা শুরু করে, যে বাসে করে সে যাচ্ছিল সেই বাসে হঠাৎ করে পুলিশ রেড দেয়। স্বাধীনের কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করে এবং স্বাধীন তার নাম বললে তাকে নিচে নামায়। তখন স্বাধীন বলতে থাকে যে স্যার আমি কিছু করিনি। স্বাধীনের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে গাড়িতে তুলে ফেলে। স্বাধীনকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসে এবং একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি হ্যারিসকে কেন মেরেছ? স্বাধীন তখন বলে, আমি কাউকে খুন করিনি স্যার, আমি খুব সাধারণ মানুষ। স্বাধীন তার কাছে অনভিনয় করতে থাকে, বলে স্যার আমি সত্যি বলছি, আমি খুব সাধারণ মানুষ, আমার বিয়ে, তাই আমি বাড়ি যাচ্ছিলাম। পুলিশ অফিসার তখন বলে, তুমি সত্যি বলছো? তখন সে ট্যাব বের করে এবং দেখায় যে সে গুলশানে বসে আছে, কিন্তু সে বলছে মতিঝিল, এবং সে ফোনের রেকর্ডও শোনায়। তখন পুলিশ বলে, তুমি ছিলা গুলশানে, তুমি বলছো মতিঝিল, তুমি কেন বললা? এখন সত্যি করে বলো তুমি কেন হ্যারিসকে খুন করেছ? তখন স্টুডিওর লাইভ সেটে চলে আসি। স্বাধীনের চোখ থেকে পানি পড়ছিল এবং সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি সে ব্যক্তি যে হ্যারিসকে খুন করেছিল? স্বাধীন উত্তরে বলে, সেটা তো প্রমাণ হয়নি। সায়রা বলে, কিন্তু আপনি তো সেখান থেকে পালিয়েছিলেন, আপনাকে তো কখনো পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। তখন স্বাধীন বলে, এর উত্তর ওনারাই দিবে, অর্থাৎ যে 3জনকে আনা হয়েছে তাদের কথা বলে। তখন টিভিতে লাইভ দেখতে থাকা একজন স্বাধীনকে দেখে বলে, আরে ওরে তো আমি চিনি, আর এই লোকটা হলো সেই অফিসার যে স্বাধীনকে তুলে নিয়ে গিয়েছিল। অন্যদিকে সোয়াট টিমের লিডার বালজিৎ পুলিশ কমিশনারকে বলে, স্যার আমরা এখন যদি কিছু না করি ও অনেক বড় ক্ষতি করে ফেলবে। অন্যদিকে সেই পুলিশ অফিসারটি কাউকে কল করে এবং কিছু আনতে পাঠায়, আর স্টুডিওতে স্বাধীন তখন বলে, এই সব কিছু জানার জন্যই ওনাদের এখানে আনা হয়েছে। সায়রা তখন স্বাধীনকে বলে, আপনাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হলো, পেটানো হলো, কিন্তু আপনাকে অ্যারেস্ট দেখানো হলো না। স্বাধীন বলে, ঠিক তাই। সায়রা আবার জিজ্ঞেস করে, আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনার আত্মীয় স্বজন বাড়ির লোকজন কেউ কি থানায় খোঁজ করেনি? স্বাধীন তখন উত্তর দেয়, তারা জানতোই না। ফ্ল্যাশব্যাকে আবার দেখতে পারি স্বাধীনের বন্দি জীবন। অন্যদিকে নিশাদ ও স্বাধীনের বিয়ের দিন। নিশাদ স্বাধীনকে কল দিয়ে যাচ্ছে। নিশাদের আব্বা স্বাধীনের আব্বাকে বলছে, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, আপনার ছেলে কোথায়? স্বাধীনের আব্বাও বলে,
আমি তো 2 দিন ধরে ওকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু ফোন তো বন্ধ। আবার স্টুডিওতে সায়রা তখন বলে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে একদল রহস্যময় মানুষ ধরে নিয়ে গেছিল আপনাকে? স্বাধীন বলে, একদম ঠিক কথা বলেছেন। সায়রা জিজ্ঞেস করে, আপনাকে কোথায় নিয়ে গিয়েছিল? স্বাধীন বলে, আমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখান থেকে আমি কারো কথা শুনতে পেতাম না, এবং যারা নিয়ে গিয়েছিল তাদের মুখও দেখতে পেতাম না, কারণ তাদের মুখ ঢাকা থাকতো। আর হঠাৎই একদিন আমি শুনি যে নিশাত সুইসাইড করেছে। সবাই তার এই গল্প শুনে নিস্তব্ধ হয়ে গেছে। সায়রা তখন তাকে কাউন্টার করে বলে, আপনি একটু আগে বললেন যে আপনি আয়রন সেলে ছিলেন, কারোর সাথে যোগাযোগ করতে পারেননি, তাহলে এই কথা আপনি কিভাবে জানলেন? আর তখন চ্যানেল বাংলার বাইরে দেখে সোয়াট টিম বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করেছে। স্বাধীনের এই কথা শুনে মঞ্চি এবং সাবেক আইজিপি হেসে বলে, এটা বানোয়াট একটা ষড়যন্ত্র চলছে আমাদের বিরুদ্ধে। তখন সোয়াট টিম ভেতরে আসে এবং মুখোশ পরা লোকদের উপর অ্যাটাক শুরু করে। তখন স্বাধীনের এক লোক এসে স্বাধীনকে খবর দেয় যে সোয়াট টিম ভেতরে আসছে। আর স্বাধীন দর্শকদের উদ্দেশ্য করে বলে, এখন আমরা 2 মিনিটের বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আরও চমক থাকবে। তখন স্বাধীন সেট থেকে বাইরে আসে এবং সোয়াট টিমের সাথে মুখোমুখি লড়াই করে। স্বাধীন একাই সেখানে সবার সাথে মারামারি করে। সোয়াট টিমের মুখোমুখি হয়ে যেন সে এক তাণ্ডব শুরু করে। এক পর্যায়ে স্বাধীন সোয়াট টিমের লিডার বায়জিৎকে টেনে নিয়ে যেতে থাকে। হঠাৎ করেই সায়রা তার সামনে বন্দুক নিয়ে আসে। তখন টিভি চ্যানেলগুলোতেও নিউজ দেখাতে থাকে যে স্বাধীন নামের তরুণরা কী করছে। চ্যানেল বাংলার লাইভ সেটে সায়রা এবং বায়জিৎ স্বাধীনের মাথায় বন্দুক ধরে লাইভ সেটে নিয়ে আসে। আসার পর দেখে স্বাধীনের লোকজন 3 জনের মাথায় বন্দুক ধরে আছে। স্বাধীন তার লোকদের বলে এই 3 জনের মাথায় গুলি করতে। স্বাধীন তাদের বলে ওদের মাথা উড়িয়ে দিতে। তখন কন্ট্রোল রুম থেকে বায়জিতের কাছে কল আসে, কারণ তারা বাইরে থেকে সবকিছু দেখছিল, এবং বায়জিৎকে সেখান থেকে ফিরে আসতে বলে যেন মন্ত্রীদের কোনো ক্ষতি না হয়। বায়জিৎ তখন সায়রাকে বন্দুক নামিয়ে ফেলতে বলে, কারণ এখানে অনেক মানুষ এখনও জিম্মি আছে। তখন সোয়াট টিমের সবাই সেখান থেকে ফিরে যায়। স্বাধীন সায়রাকে বলে লাইভটা সুন্দর করে শেষ করতে। অন্যদিকে পুলিশের এক কর্মকর্তাকে দেখি ডাটা সেন্টারে ঢুকতে। সে হয়তো স্বাধীনের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে যায়। সে ফাইলপত্র ঘাঁটতে থাকে। তখন আবার লাইভ শুরু হয় এবং সায়রা স্বাধীনকে জিজ্ঞেস করে যে আয়রন সেলের ভেতরে সে কিভাবে জানতে পারলো যে তার প্রেমিকা মারা গিয়েছে। স্বাধীন সেখানে ভয়ের কথা বলে যে নতুন এক কয়েদিকে মেরে ফেলা হয়েছে সেলের ভিতর শুধুমাত্র জায়গা হচ্ছিল না বলে, তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয় এবং হ্যারিস খুনের স্বীকারোক্তি যে তাকে দিতে বলে, সেইগুলো সে বলে। স্বাধীন দেওয়ালের ওপাশে কারোর সাথে কথা বলে। একটা অদৃশ্য কণ্ঠ দেওয়ালের ওপাশ থেকে বলে, তুই তো ভালো মানুষ, তুই এখানে আসছস কেন? স্বাধীন বলে, ভাই আমি মইরা যাবো, এবং তার সাথে কথা বলে নিজের সম্পর্কে সবকিছু জানায়। এমনই একদিন হঠাৎ করে স্বাধীনের সামনে ল্যাপটপ নিয়ে আসে এবং তাকে দেখায় যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে। এখন তার গার্লফ্রেন্ডও সুইসাইড করেছে। তাকে সব স্বীকার করতে বলে, তা না হলে সে তাদের লাশও দেখতে পারবে না। তখন স্বাধীনের মাথা প্রায় খারাপ হয়ে যায়। সে সবাইকে সেখানে মারতে থাকে এবং তাণ্ডব শুরু করে। হঠাৎ করেই স্বাধীনের উপর একজন গুলি চালায়, আর তাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে আরেকজন কয়েদি মারা যায়। স্বাধীন রাগে তখন তার মাথা কেটে ফেলে এবং সবার সামনে নিয়ে আসে, আর সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। সেখানে থাকা সবাইকে সে শেষ করে ফেলে। তখন স্বাধীন সেখান থেকে বের হয়। তারপর প্ল্যান করতে থাকে তার টিম নিয়ে। সবার কাজ আলাদা আলাদা এবং সবাই তথ্য জোগাড় করে। চ্যানেল বাংলার নকশা থেকে শুরু করে কিভাবে কি করবে সবকিছু তারা প্ল্যান করে। আর এভাবেই তারা চ্যানেল বাংলায় এসে অ্যাটাক করে। আর এখানেই সে গল্প শেষ করে। তখন স্বাধীন এই 3 জনের কাছে প্রশ্ন করে, বলে কেন আমি তো নির্দোষ ছিলাম। সায়রা 3 জনকে বলে, আপনারা চুপ করে থাকবেন না, এখন জবাব দেওয়ার সময়। সায়রা আয়রন সেলের ব্যাপারে জানতে চায়। তখন ধর্মমন্ত্রী ও সাবেক আইজিপি আয়রন সেলের ব্যাপারটা অস্বীকার করে। সায়রা তখন চ্যানেল বাংলার ওনার ফায়াজ করিমের কাছে প্রশ্ন করে। ইন্টারন্যাশনাল মিডিয়া বারবার বলছিল যে ব্যক্তিগত আক্রোশের কারণে হ্যারিসকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কেন আপনারা একজন পলাতক আসামিকে ঘিরেই আপনাদের রিপোর্ট সাজানো হয়েছিল? ধর্মমন্ত্রী তখন নামাজের কথা বলে উঠে পড়তে চায়। স্বাধীন তাকে বলে, জেলে গিয়ে অনেক নামাজ পড়তে পারবেন, এখন উত্তর দেন। সায়রা আবার মঞ্চের কাছে উত্তর জানতে চায়। সবাই চুপ। স্বাধীন তখন বলে, এখন আমি যে ঘটনা ঘটাবো আপনি প্রশ্ন করার আগেই সব উত্তর দিয়ে দিবেন। স্বাধীন তখন তার দলের একজনকে কিছু সেট করতে বলে। তখন একজন পেনড্রাইভ থেকে একটি ভিডিও অন করে, আর ভিডিওতে দেখা যায় ধর্মমন্ত্রীর আম্মার অক্সিজেন লাইন খুলে দেওয়া হচ্ছে। আর তখন ধর্মমন্ত্রী কাকুতি শুরু করে যে আম্মার অক্সিজেন খুলে দিলে সে মারা যাবে, দয়া করে এরকম করবেন না। স্বাধীন তাকে বলে যে আপনি চালু থাকলে অক্সিজেন চালু থাকবে, আপনি তো তার অক্সিজেন। সায়রা তাকে অনুরোধ করে যে আপনি চুপ থাকলে কিন্তু আপনারই ক্ষতি। তখন ধর্মমন্ত্রী হার্ট অ্যাটাক করার মিথ্যা নাটক করে
অন্যদিকে পুলিশ কন্ট্রোল রুমে লাইভ ভিডিও কোথা থেকে হচ্ছে সেই জায়গা ট্রেস করার চেষ্টা করে, কিন্তু তারা ট্রেস করতে গিয়ে দেখে তারা ভিপিএন ব্যবহার করছে এবং পূর্বের করা ভিডিওর রেকর্ড দেখাচ্ছে। তখন ধর্মমঞ্চী বলা শুরু করে, এই সব কিছুর জন্য দায়ী আমজাদ মনসুর ও তার ছেলে আরমান মনসুর। স্যাররা অবাক হয়ে জিজ্ঞেস করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমজাদ মনসুর? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন আমরা চলে যাই আবার ফ্ল্যাশব্যাকে। গাড়িতে একজন নক করছে এবং একজনকে ডাকছে। অন্যদিকে দুজন ব্যক্তিকে কথা বলতে দেখা যায়। একজন হচ্ছে আমজাদ মনসুর আর অন্যজন হচ্ছে জিডব্লিউ হ্যারিস। হ্যারিস সাহেব ওয়াশরুমে যায়। তখন আমজাদ মনসুর একজনকে কল দিয়ে জিজ্ঞেস করে আরমানের কথা, আর গাড়ির ভেতরই ছিল আরমান। সেই লোক আরমান মনসুরকে গাড়ির বাইরে থেকে ডাকতে থাকে, আর গাড়ির ভেতর থেকে আরমান নেমেই সেই লোককে মেরে ফেলে তাকে ডিস্টার্ব করার জন্যে। আরমান গাড়ির ভেতর দুষ্ট কাজ করছিল। এ থেকেই বোঝা যায় আরমান একজন নেশাগ্রস্ত এবং বড়লোক বাপের বকে যাওয়া ছেলে। আরমান তার বাবার কাছে যায়। তখন আমজাদ সাহেব তার ছেলেকে বলে যে রেডি হয়ে নিতে, একটা জরুরি মিটিং আছে। আরমান রেডি হয়ে আসে। তখন তার বাবা বলে যে হ্যারিস সাহেব এতক্ষণ যাবৎ ওয়াশরুমে গেছে, এখনো কেন আসে না? তখন আরমান তার হাতে থাকা ফাইল ছুঁড়ে ফেলে। তখন দেখি যে ওয়াশরুমে রেডি হতে গিয়ে সে সেখানে ড্রাগস নিতে শুরু করে। তখন হ্যারিসের সাথে তার কথা কাটাকাটি হয় এবং আরমান হ্যারিসকে গুলি করে ফেলে। এসব শুনে তার বাবা রেগে ফেটে যায় এবং তাকে গালাগালি করতে থাকে। রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির মধ্যেই আমজাদ সাহেবের সাথে কথা বলতে আসে ধর্মমন্ত্রী, সাবেক আইজিপি ও তথ্য যোগাযোগ মন্ত্রী। আমজাদ সাহেব জানায় যে তার ছেলে ভুল করে এই কাজটি করে ফেলেছে। এখন ব্যাপারটা যেন তারা চাপা দেয় সে নিয়ে ডিল করতে আসে। তখন আইজিপি বলে যে মাথা প্রতি 500 কোটি টাকা দিতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বর্তমান ধর্মমন্ত্রীকে 1000 কোটি টাকা দিতে বলে। আমজাদ সাহেব কিছুটা ক্ষিপ্ত হয়, কিন্তু ছেলের জন্য সে রাজি হয়ে যায়। পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য যোগাযোগ মন্ত্রীকে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। তখন সেখানে আসে আইজিপি ও আইডিসি, যে স্বাধীনকে গ্রেপ্তার করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলে হ্যারিসের ব্যাপারে বিদেশি চ্যানেলগুলো নিউজ করছে। আইজিপি তখন বলে, স্যার আমরা ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করে ফেলেছি, সে কিছুদিনের মধ্যে স্বীকারোক্তি দিয়ে দিবে। তখন তার সাথে থাকা পুলিশ অফিসারটি তার পরিচয় দেয়, বলে সে এডিসি কামরুল, সেই স্বাধীনকে অ্যারেস্ট করেছিল এবং তার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। সে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, স্যার আমরা যে ছেলেটিকে ধরেছি সে আসলে খুনটি করেনি, সে ভালো ছেলে, আমি তার সম্পর্কে সকল খোঁজখবর নিয়েছি। এই কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী রেগে যায়। তখন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, কিন্তু অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে, আর যদি এই খবর পাবলিশড হয়ে যায় তাহলে সরকার নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন সে চ্যানেল বাংলার এক মহিলা রিপোর্টার সম্পর্কেও জানায়, আর এতে বুঝতে পারি সেই মহিলা সাংবাদিক আর কেউ নয়, সে সায়রা। রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী একজনকে ডাকে, যে আয়রন সেলের প্রধান, তাকে স্বাধীনের ব্যাপারটা বলে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই স্বাধীনকে আয়রন সেলে নেওয়া হয়। আমরা আবার লাইভ স্টুডিওতে চলে আসি। সায়রা তখন বর্তমান ধর্মমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে, তাহলে আপনি স্বীকার করছেন যে জেডব্লিউ হ্যারিসের খুনের সাথে স্বাধীনের কোনো সম্পর্ক নেই? স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে। তখন সাধারণ মানুষ, দেশের জনগণ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এবং মশাল মিছিল বের করে। আমজাদ মনসুরের কিছু সম্পত্তি তারা ভাঙচুর করে। সাবেক আইজিপি তখন কিছুটা তাচ্ছিল্য করে মন্ত্রীকে। তখন মন্ত্রী বলে, অপরাধ কি আমি একা করেছি, তুই করিসনি? এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সবাই বুঝতে পারে যে তিনজনই এর সাথে জড়িত। তখন সায়রা চ্যানেল বাংলার ফায়েজ করিমকে বলে, আপনি তখন হ্যারিস খুনের সকল খবর আটকে দিচ্ছিলেন কেন? ফায়েজ করিম বলে, আমি তো করতেই চেয়েছিলাম, ইনি অর্থাৎ ধর্মমন্ত্রী তাকে আটকে দিয়েছিল। তখন ধর্মমন্ত্রী রেগে যায়, বলে 500 কোটি টাকা খাসনি? অন্যদিকে এডিসি কামরুল, যাকে তথ্য সংগ্রহ করতে বলেছিল, সেই লোক ডাটা সেন্টারে কিছু একটা খুঁজে পেয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই খবর দেখে সে দল থেকে ধর্মমন্ত্রীকে বহিষ্কার করতে বলে, আর বর্তমান আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় তার সেই স্থানে যাওয়া উচিত এবং তাদের তিনজনকে গ্রেপ্তার করা উচিত, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাইরে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে আছে। স্বাধীন তার লোকদের বলে এই তিনজনকে দড়ি বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে। সাধারণ জনগণও খুব খুশি হয় তার এই কথা শুনে, সে সবার চোখে হিরো হয়ে যায়। তখন ওই তিনজনকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সায়রা ফায়েজ করিমকে বলে, স্যার দেখলেন তো, সত্য কখনো চাপা থাকে না। সায়রা তখন সংবাদ পড়ছিল এবং তিনজনের ব্যাপারে সবাইকে বলছিল, আর সেখানে মুখোশ পরা লোকগুলো সাধারণ মানুষের সাথে মিশে বাইরে বের হয়ে যায়। অন্যদিকে যে ব্যক্তি তথ্য সংগ্রহ করছিল এডিসি কামরুলের সাথে দেখা করে এবং তাকে একটি ফাইল দেয়। আর চ্যানেল বাংলার বাইরে সাধারণ মানুষের ভিড় এবং স্বাধীনের লোকজন সেই ভিড়ে মিশে আছে। সবাই স্বাধীনের নামে স্লোগান দিচ্ছে। স্বাধীন এবং সায়রা একসঙ্গে দাঁড়িয়ে আছে। সায়রা বলে, আপনার লোকেরা তো ভিড়ে মিশে গেছে, আপনি কি করবেন? স্বাধীন উত্তর দেয়,
আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। সায়রা বলে, এদেশের মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করেছে। এত মানুষের সামনে থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। স্বাধীন নিচে নামে এবং একটি গাড়ির উপর দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে হাত উপর তোলে এবং বলে, আজকে আমি স্বাধীন। আমার সাথে যারা অন্যায় করেছে তাদের মুখোশ আমি জাতির সামনে খুলে দিয়েছি। আর এইসব করতে গিয়ে আমি নিজে অন্যায় করেছি, আইন নিজের হাতে তুলে নিয়েছি। তাই আমি চাই আমার শাস্তি হোক। তাই আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। আমি চাই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদের কাছে বাধা দিবেন না। তখন স্বাধীন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে সায়রা তার গাড়িতে ওঠে। স্বাধীনকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী গাড়িতে করে যাচ্ছে। সায়রা গাড়িতে ওঠে আর ফ্ল্যাশব্যাকে তার আগের ঘটনা দেখায়। সে JW হ্যারিসের মার্ডারে নিউজ করছিল আর তখন তার বাসা থেকে ফোন আসে। তার মা তাকে জানায় তার ছোট ভাইকে কারা যেন তুলে নিয়ে গেছে। তখন সে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় এবং তাকে বলে, মানুষ যে গুম হচ্ছে সেটার কি কোনো প্রতিকার নেই? স্বরাষ্ট্রমন্ত্রী বলে, নির্দিষ্ট করে কি তুমি কিছু বলতে পারবে? সায়রা তখন বলে, তার ভাইকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা শুনে উঠে পড়ে। তখন সায়রা বলে, আমি আমার ভাইকে খুঁজে বের করবই। সায়রা তখন গুম হয়ে যাওয়া অপহরণ নিয়ে নিউজ করা শুরু করে এবং ফয়াজ করিম তাকে বাধা দেয় আর তাকে অপমান করে। সায়রাও রাগে জার্নালিজম ছেড়ে দেয়। তখন দেখি সায়রার গাড়িতেও মুখোশ। সায়রার ফ্ল্যাশব্যাক, স্বাধীন তার সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে দেখা করেছে। স্বাধীন সায়রাকে জানায় তার ভাই ও সে একসাথে আয়রন সেলে ছিল। সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? স্বাধীন তখন বলে সেখানের অত্যাচারের কথা। তার ভাই সারাদিন আপু আপু বলে চিৎকার করত। তার চোখের সামনে তার ভাইকে একদিন মেরে ফেলা হয়েছে। এই কথা শুনে সায়রার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে একরকম ট্রমাতে চলে যায়। স্বাধীন তখন কম্পিউটারে ছবি দেখিয়ে বলে, এরা সবাই এর সাথে জড়িত। তখন সায়রাই বলে যে চ্যানেল বাংলায় অ্যাটাক করতে পারবেন? স্বাধীন বলে, কেন? তখন সায়রা বলে, এই মানুষগুলোকে জিম্মি করলে সারা বাংলাদেশের মানুষের সামনে এদের মুখোশ খুলে ফেলা যাবে। তখন আর এদের কেউ বাঁচাতে পারবে না। তখন সায়রা তাদের সাথে যুক্ত হয় এবং চ্যানেল বাংলা সম্পর্কে সকল তথ্য দেয়। আর বর্তমানে স্বাধীনকে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে থাকা এক অফিসার স্বাধীনকে ডেকে বলে, তুমি আজকে যা করলে তুমি সত্যিকারের হিরো। সে স্বাধীনকে সেলুট করে। আর তখনই গাড়ি থেমে যায় আর মুখোশ পরা লোকগুলো রাস্তা আটকে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করে। সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। স্বাধীনও নাচতে নাচতে সেই গাড়ি থেকে বের হয় এবং যেই অফিসার তাকে সেলুট দিয়েছিল তাকেও সে মুখোশ পরায়। তখন স্যারের কাছে কল আসে যে স্বাধীন মাঝপথ থেকে পালিয়ে গেছে, আপনি মন্ত্রণালয়ে আসেন। সায়রা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে আমজাদ সাহেবেরই একজন লোক আমজাদ সাহেবের সবকিছু দখল করতে বলে এবং তার ছেলেকে সে শিকল দিয়ে আটকে রেখেছে। সে ফোনে থাকা ব্যক্তিকে বলে যে তার ছেলেকে এখন কি করবে। তখন ফোনের ওপাশে থাকা ব্যক্তি এবং সে মিলে সিদ্ধান্ত নেয় যে তাকে পুলিশে ধরিয়ে দিবে। সেই ব্যক্তি তখন আরমানের রুমে যায় এবং দেখা যায় আরমান শিকল বাঁধা অবস্থায় শুয়ে আছে। সেই ব্যক্তি যে আরমানকে স্যার বলে ডাক দেয়। আরমান উঠে বসে এবং তাকে শিকল দিয়ে গলা চেপে ধরে এবং তাকে সেখানেই শেষ করে ফেলে। সেখান থেকে সে বের হয়ে যায়। অন্যদিকে মন্ত্রণালয়ে সায়রা আসে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জিজ্ঞেস করে, সায়রা এসব কি হচ্ছে? ছেলেটা কি চায়? সায়রা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা কি শিওর যে স্বাধীন এই কাজ করেছে? তখন একজন বলে, স্পেশাল ফোর্সের হেলমেটের ক্যামেরা দেখে সে নিশ্চিত হয়েছে যে গুলি করে স্বাধীন পালিয়েছে। তখন সেখানে এডিসি কামরুল ও আরও দুজন আসে। তখন কামরুল জানায় যে আমরা আসলে লাইভে যাকে দেখেছি সে আসলে স্বাধীন নয়। সবাই অবাক হয়ে যায়। সে বলে, আমি নিজে স্বাধীনকে গ্রেফতার করেছি এবং তার সমস্ত ডিটেল চেক করেছি যে সে নির্দোষ। তখন আমরা ফ্ল্যাশব্যাকে আসল স্বাধীনকে দেখতে পাই যে জেলের মধ্যে ছিল। তখন আমরা আসল স্বাধীনের পরিচয় জানতে পারি। স্বাধীন যে দেওয়ালের ওপাশে একজনের সাথে কথা বলতো সে তাকে বলে যে কয়েকদিনের মধ্যেই সে সবাইকে মেরে এখান থেকে পালিয়ে যাবে এবং যাওয়ার সময় তাকেও মুক্ত করে ফেলবে। আর আসল স্বাধীন তখন বলে, এখান থেকে বের হলে আমার সাথে যা যা হয়েছে আমি তার প্রতিশোধ নেব। এডিসি কামরুল বলে, যখন সে লাইভ দেখছিল তখন তার সন্দেহ হয় যে এই স্বাধীন সেই স্বাধীন নয় যাকে আমি গ্রেফতার করেছিলাম। তখন স্বরাষ্ট্রমন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে যে লাইভ করছিল সেই ছেলেটাকে? তখন আরেকজন অফিসার জানায় 2005 সালে তার পোস্টিং ছিল বর্ডার এরিয়াতে। সেখানে সে সোনা পাচারকারী সংঘবদ্ধ চক্রকে ধরে এবং তাদের ফটোগ্রাফি দেখায়। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে স্বাধীনের আসল নাম হচ্ছে মিখাইল। আর এটা শুনেই সবাই চমকে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আবার দেখি স্বাধীন অর্থাৎ মিখাইল যখন আয়রন সেল থেকে পালায় তখন মিখাইলকে বাঁচাতে গিয়েই স্বাধীন মারা যায় এবং মিখাইল বলে, তুই আমার জন্য জীবন দিছস, তোর প্রতিশোধ আমি মিখাইল নিব।
এই থেকে বুঝতে পারি স্বাধীন আসলে ভালো। একজন সাধারণ সহজ সরল ছেলের প্রতিশোধ সে নিজে নেয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে, এটা কি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল মিখাইল? তখন তারা জানায়, হ্যাঁ, সেই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল মিখাইল। 17 বছর ধরে তাকে খুঁজছে। সে তাদের কাস্টডিতে ছিল অন্য নাম পরিচয়ে, যার জন্য তারা ধরতে পারেনি। সে সময় আরেকজন আসে এবং সে বলে, বাংলাদেশ ব্যাংকের সমস্ত রিজার্ভ গোল্ড ডাকাতি হয়েছে। যারা চ্যানেল বাংলায় অ্যাটাক করেছিল তাদের আরেকটা টিম সে সময় ব্যাংকে অ্যাটাক চালায়। তখন দেখতে পারি যে ব্যক্তিটি বানরে খেলা দেখাচ্ছিল তারা হচ্ছে স্বাধীনের লোক, অর্থাৎ মিখাইলের লোক, আর পুরো ঘটনার আড়ালে ব্যাংক ডাকাতি করে। এইসব শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবার মাথা খারাপ হওয়ার অবস্থা। তখন সেখানে ওপর মহল থেকে কল আসে এবং জানতে চায় কি হচ্ছে, বাংলাদেশ ব্যাংক নাকি লুট হয়ে গেছে। তখন সে জানায় যে এর থেকেও অনেক বড় ঘটনা ঘটে গেছে, অনেক কিছু করে ফেলেছে। তখন উপর মহল থেকে ওর কথা জানতে চাইলে বলে যে শীর্ষ সন্ত্রাসী মিখাইল। এসব শুনে ফোন কেটে যায়। তখন ওই ব্যক্তি জানায় যে আজকে যা ঘটেছে এগুলো যেন বাইরে না যায়, বাইরে জানাজানি হলে জনগণের বিশ্বাস চলে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে বলে যে কোনো মূল্যে তাকে ধরতে হবে। আর সায়রা বলে আমিও এই খেলার শেষ দেখব। আর তখন মিখাইলকে দেখি সে একটি ইয়টের মধ্যে দাঁড়িয়ে আছে। দৃশ্যপট চেঞ্জ, অনেক লোকের মাঝখানে একটি গাড়ি আসে। গাড়ি থেকে নেমে সে সবার সামনে একটি মঞ্চে ওঠে। একজন এসে তাকে জানায় যে সুড়ঙ্গ করে যে ব্যাংক লুটের কথা ছিল সেটা মিখাইলের লোকজন করে ফেলেছে। আরও বলে যে এই ব্যাপারটা আমাদের মধ্যেই কেউ দিয়েছে। তখন সে তার পাশের একজন লোকের কাছে যায়। তখন সেই ব্যক্তিটি বলে, মাসুদ ভাই, আমি কিছুই করিনি। এ থেকে জানতে পারি যে সেই ব্যক্তির নাম মাসুদ। মাসুদ ওই ব্যক্তির উপর অ্যাটাক করে এবং কামড় দিয়ে তার কান ছিঁড়ে নেয়। তখন সে বলে, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নেই, এই বলে তাকে গুলি করে। তখন সে মিখাইলকে উদ্দেশ্য করে বলে যে আমার টাকা কেউ মেরে খেতে পারেনি, আমি সুরঙ্গ মাসুদ। আর তখন আমরা মিখাইলকে দেখি এক অন্য রূপে, সেও মাসুদকে অন্যরকম এক ইশারা দেয়, সেটা আপনারা বুঝে নেন। আর এখানেই এই সিনেমা শেষ। বুঝতেই পারছি নতুন এক সিকোয়েন্স আসবে, আর সেখানে আমরা এক অন্যরকম তাণ্ডব দেখতে পারবো। সেখানে আমরা মিখাইল এবং মাসুদকে দেখতে পাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আজকের গল্প কেমন হয়েছে সেটি অবশ্যই জানাবেন।